আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো খুব সম্ভবত 24 তারিখ থেকে তোমাদের কলেজ ভর্তির যে প্রক্রিয়া এইটা শুরু হবে। তো এই নিউজটা যখন একটু দেখতে পারলাম তো তড়িঘড়ি করেই আসলে তোমাদের টার্গেট করে একটা ভিডিও করতেছি। যদিও কোনো প্রিপারেশন নাই। তারপরেও আমার কাছে মনে হয় যে প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা উচিত অন্তত কলেজ ভর্তির আগে। যে এই বিষয় সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট একটা ধারণা থাকা খুবই দরকার। তো এইরকম কিছু ৯টা ১০টা বিষয় নিয়ে আমি তোমাদের মানে সাথে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক তোমাদের কাজে দিবে। তোমরা ভিডিও শেষ করার পরে অবশ্যই তোমাদের মতামত জানাবা এবং কারো কোথাও কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই দেখো যে একদম যদি আমি মূল আলোচনা শুরু করি এইখান থেকে, ১ নাম্বার যদি পয়েন্ট আমি তোমাদের বলি, তোমরা এখনও হয়তো মন স্থির করতে পারতেছো না যে কে কোন গ্রুপে থাকবা। নিজ গ্রুপে থাকবা কি না, সায়েন্স থেকে কমার্সে যাবা কি না, কমার্স থেকে আর্টসে শিফট হবা কি না, অথবা সায়েন্স থেকে আর্টসে যাবা কি না। এইরকম নানা রকমের কনফিউশন কিন্তু তোমাদের মধ্যে দেখা দিতেছে। তো এইটা আসলে দূর করতে হবে। তোমাকে ফাইনাল একটা জায়গায় তোমাকে পৌঁছাতে হবে যেইখান থেকে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো যে তোমার জন্যে কোনটা ঠিক। দেখো, পূর্বের একটা ভিডিওতে তুমি আমার ইউটিউব চ্যানেলে গেলে সেইখানে দেখতে পারবা যে একটা ভিডিওতে আমি খুব সুন্দর মতো সেইখানে বোঝানোর চেষ্টা করছি যে ইন্টারমিডিয়েটের সায়েন্সটা আসলে কতটা কঠিন, কতটা পড়ালেখার দরকার, কতটা পরিশ্রমের দরকার। তো সবার জন্য আসলে ইন্টারমিডিয়েটের সায়েন্স না। টুকটাক পড়ালেখা করে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু ইন্টারমিডিয়েটে এটা কোয়াইট ইম্পসিবল। সো যারা সায়েন্স নেওয়ার চিন্তা ভাবনা করতেছো, আমি তাদের সাজেস্ট করব যে একটু ভেবে চিন্তে এবং আমার ওই ভিডিওটা অবশ্যই দেখে এরপরে তোমাদের ডিসিশনটা নাও, ঠিক আছে? তো আমি যদি তোমাদের একটা সামারি বলার চেষ্টা করি যে ইন্টারমিডিয়েট যে সিলেবাস তোমাদের ১০০%-এর মধ্যে যদি তুলনা করি, ১০% তোমরা এসএসসিতে পড়ছো আর ৯০% পড়া কিন্তু এখনও তোমাদের বাকি, যেটা তোমাদের ইন্টারমিডিয়েটে কাভার করতে হবে। তো ৯০% ১০%-এর থেকে কত বড় হতে পারে, কত বিশাল হতে পারে, ব্যাপক হতে পারে, এটা তোমরা একটু জাস্ট চিন্তা করো। এইগুলা বলা মানে তোমাদের ভয় দেখানো না। আমার যদি নিজের কোনো ছোট ভাই অথবা ছোট বোন থাকতো, আমি তার এইভাবে বুঝাতাম যেভাবে আমি তোমাদের বুঝাইছি। তো এখন সব কিছু তোমার উপরে, ডিসিশন তোমার উপরে। নিজের ভালো বা খারাপ জায়গাটা বোঝার চেষ্টা করো, নিজের ক্ষমতাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, অনেক কঠিন ব্যাপারটা। এর মানে কি কেউ ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়ে না? তোমার আমার মতো স্টুডেন্টই তো পড়ে, তারা তো ভালো করতেছে, A+ পাইতেছে। সো মন থেকে চাইলে যে কোনো জায়গা থেকে কামব্যাক করা সম্ভব, রিস্টার্ট করা সম্ভব। এর জন্যে ফাইনাল একটা ডিসিশনে আসতে হবে যে আমাকে দিয়ে আদৌ সম্ভব কি সম্ভব না, আমি কি চেষ্টা করলে পারবো, চেষ্টা করার ক্ষমতা কি আমার মধ্যে আছে নাকি নাই। সো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। যদি তোমরা এরকম ভেবে থাকো যে 9-10-এর মতো ওয়ান শট ক্লাস দেখে পরীক্ষার আগের দিন 3 ঘন্টা 4 ঘন্টার ক্লাস দেখে ইন্টারমিডিয়েটে একদম কোপ দিয়ে আসবা, এটা অসম্ভব ভাই, এটা কোনোভাবেই সম্ভব না। ইন্টারমিডিয়েটে প্রশ্ন হয় অনেক ডিপ থেকে। সো তুমি যে গ্রুপেই থাকো না কেন, তোমার অনেক বেশি পড়ালেখার দরকার। এবং পুরো ইন্টারমিডিয়েটের যদি তুমি রেজাল্টের সিনারিওটা দেখো, তুমি দেখতে পারবা প্রত্যেকটা কলেজ থেকে 40% পাশ করে, বাকি 60% ফেল। যেই কলেজে 90% হলো এসএসসিতে পাশ করতো, 300 জন পরীক্ষা দিলে 150 জন A+ পাইতো, সেই কলেজে ইন্টারমিডিয়েটে A+ পায় একটা, জিরো পাশ করে 30%, 100%-এর মধ্যে। তো এই হচ্ছে ইন্টারমিডিয়েটের ব্যাপার। তো ওই ভিডিওটা তোমরা দেখো, তোমরা ক্লিয়ার কাট একটা ধারণা পেয়ে যাবা। এই ভিডিও দেখার অবস্থায় স্ক্রিনে আই বাটনে ক্লিক করেও তুমি কিন্তু এই ভিডিওটা দেখতে পারবা, অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেইখান থেকেও দেখতে পারবা। এবং এইখান থেকে আরও কিছু কথা তোমাদের বলতে হয়। যারা ডেডিকেটেড স্টুডেন্ট, যারা মন থেকে ভালো করতে চায়, ভালো রেজাল্ট করতে চায়, ইন্টার সম্পর্কে যাদের ধারণা আছে, তারা কিন্তু ভাইয়া এই সময় বসে নাই। তুমি যেরকম বসে শুয়ে বসে চিন্তা ভাবনা করে সময় নষ্ট করতেছো, তারা কিন্তু এই কাজগুলা করতেছে না। তারা কি কাজ করতেছে? তারা এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তারা 1 মাস হয়তো ঘুরছে, 15 দিন ঘুরছে, রিল্যাক্স হয়েছে, এরপরে তারা কি করছে? তারা পুরাতন এক সেট বই ম্যানেজ করছে। এরপরে তারা কিন্তু একটু একটু করে সব পড়তেছে, তারা দেখতেছে সিলেবাসটা আসলে কেমন, আদৌ সিলেবাসটা কমপ্লিট করতে পারবে কিনা বা কতটুকু
তার আয়ত্তে আছে, কতটুকু জানাশোনা আছে, কতটুকু জানাশোনা তার নাই। তারা কিন্তু পড়াশোনা শুরু করে দিছে, তারা কিন্তু ওই ইন্টারমিডিয়েটের অপেক্ষায় নাই। এটা অবশ্যই প্রত্যেকেরই এইরকম হওয়া উচিত। কারণ কি? কারণ ইন্টারমিডিয়েটটা তোমার শেষ হয়ে যাবে, 2 বছরের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবা। তো এত কম সময়ে এত বড় সিলেবাস কাভার করাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। সবাই কিন্তু সিলেবাস কাভার করতে পারে না ইন্টারমিডিয়েটে। যারা এই সময়টা কাজে লাগায় তারা কিন্তু অবশ্যই অনেক বেশি বেনিফিট পায়। ঠিক আছে? তো যারা ইন্টারমিডিয়েটে ভালো করে তারা দেখবা প্রত্যেকেই এই এসএসসির পরে 3 মাস 4 মাস যে সময়, এই সময়টা কিন্তু তারা অবশ্যই কাজে লাগায়। এখন এই তো বললাম, যেমন আমি আমার নিজের একটা স্টুডেন্টের কথা বলি। আমার স্টুডেন্ট সদ্য এসএসসি পাস করছে, এমন একজন আছে যাকে আমি বর্তমানে পড়াইতেছি। তোমাদের সাথে এসএসসি পরীক্ষা দিল। তো ওরে আমি পড়াইতেছি অলমোস্ট 1.5 মাস হয়ে গেছে। তো এই 1.5 মাসে ওরে আমি ইন্টারমিডিয়েটের ইংরেজি ফার্স্ট পেপার বলা যায় 80% আমি তারে শেষ করে দিছি। মানে ফার্স্ট পেপারের যতগুলো বিষয় আছে তাকে ধরাই দেওয়া হয়েছে, সেকেন্ড পেপারের মোর দ্যান 50% কাভার হয়ে গেছে। জাস্ট 2-1টা নতুন যে জিনিসগুলো আছে ওগুলো আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি। বাংলা তাকে আমি 5-7টার মতো গদ্য পড়াই ফেলছি। তো যদিও আমি বাংলার টিচার না, তারপরে জাস্ট এগুলো তো কোনো ব্যাপার না, পড়া দেই পড়া নেই এইরকম ব্যাপার হচ্ছে। আইসিটি আমি তারে প্রথম চ্যাপ্টার অর্ধেক প্রায় শেষ। তো দেখো তোমাদের থেকে সে কতটা আগাই গেল। স্টোরি 10টা পড়াই ফেলছি। তো এইরকম যারা ভালো তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু টিচারের কাছে হোক আর পার্সোনাল স্টাডি হোক, তারা কিন্তু নিজেদের মতো কিন্তু পড়াটা কন্টিনিউ করতেছে। তো তুমি যদি ভালো করতে চাও, তোমারও কিন্তু এরকম মেন্টালিটির হইতে হবে। ইন্টারমিডিয়েটের এক একটা দিন মনে করতে হবে এক এক সপ্তাহের মতো, একদিন মনে করতে হবে 7 দিনের মতো। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা আওয়ার অনেক ইম্পর্টেন্ট। এবং এই গেল ভালো। আর তুমি কি করতেছো? যারা মোটামুটি বা যারা একদমই পড়ার, তারা কি করতেছো? তারা রিলস দেখতেছো, তারা রিলসের প্রতিযোগিতায় আসো যে এক দিনে 2000, 3000, 5000 রিলস দেখে আমি শেষ করব। তারা কিন্তু এই 3-4টা মাস এইভাবে কিন্তু কাটাইলা। ঘোরাফেরা, রিল্যাক্স হওয়ার অবশ্যই দরকার আছে। এসএসসির পরে তুমি 1 মাস তুমি নিজের মতো করে সময় কাটাও, কিন্তু এর পরের সময়টা তোমাকে ভাই অবশ্যই কাজে লাগাইতে হবে। তাছাড়া ইন্টারমিডিয়েটের সিলেবাস তুমি কাভার দিতে পারবা না, অনেক বেশি পড়ালেখার দরকার। তো তুমি বুঝতে পারতেছো যে ভালোদের সাথে তোমার ডিফারেন্সটা কোথায় হয়ে গেল। তারা এই 3 মাস কাজে লাগাইছে, তুমি এই 3 মাস অলরেডি তাদের থেকে পিছনে। তারা যখন ফার্স্ট ইয়ারে পড়বে, শুরু হবে, তারা দেখা যাবে কি তারা ওই বাংলা টাংলা সাবজেক্ট বাদ দিয়ে গ্রুপ সাবজেক্টে সময় দিবে। আর তুমি বই কিনবা 3 মাস পরে। তো কার কোনটা ভালো হইলো? তোমার বুঝতেই সময় লাগবে 2 মাস। আর ওই জিনিসগুলা কিন্তু অলরেডি তার কিন্তু বোঝা শেষ, করা শেষ। তো সে তোমার থেকে কতটা ফ্রন্টে আছে আর তুমি কতটা ব্যাকফুটে আছো চিন্তা করো। তো এই হচ্ছে সিনারিও। তো এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিলাম যে এখনই সঠিক সময়, তোমরা পুরাতন বইগুলো ম্যানেজ করো, টুকটাক করে পড়ালেখা শুরু করে দাও এবং গ্রুপ সম্পর্কে একটা ফাইনাল একটা ডিসিশনে আসো যে আমি এই গ্রুপে থাকবো। ঠিক আছে? তো এইবার হচ্ছে এরপরের ব্যাপার হচ্ছে আন্টি সমাজ, পাড়া প্রতিবেশী, এদের কারো কথা শোনা যাবে না। শুনতে হবে নিজের মনের কথা, পরিবারের কথা, বাবা মার কথা। ঠিক আছে? তুমি এসএসসিতে অঙ্কে দুর্বল, জেনারেল ম্যাথ তুমি অঙ্ক ভালো বুঝো না, ফিজিক্সের প্রতি তোমার প্যাশন নাই, কেমিস্ট্রির বিক্রিয়া তুমি বুঝো না, বায়োলজি তুমি মুখস্থ করতে পারো না, এইরকম হামাগুড়ি দিতে দিতে তুমি এসএসসি পাস করছো। এখন তুমি ভাবতেছো কি ইন্টারমিডিয়েট কঠিন, ঠিক আছে, কতটুকু আর কঠিন হবে? হয়তো তার থেকে সামান্য একটু কঠিন বা আর একটু বেশি কঠিন। তুমি আসলে যতটা চিন্তা করতেছো ইন্টারমিডিয়েট তার থেকেও অনেক 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 বেশি কঠিন। আমি যদি একটা সামারি তোমাদের বলি, ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইকুয়াল টু, ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইকুয়াল টু এসএসসির 13টা সাবজেক্ট অথবা 12টা সাবজেক্ট। তার মানে ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ প্রথম পত্র দ্বিতীয় পত্রে তুমি যা পড়বা, যা সিলেবাস, ওই সিলেবাস সমান হলো এসএসসির প্রত্যেকটা বইয়ের যা পড়া আছে সেই পড়া। এখন তুমি চিন্তা করো ইন্টারমিডিয়েটের সিলেবাসটা কতটা বড় হইতে পারে। ইভেন ফিজিক্সের ক্ষেত্রেও একই কথা, কেমিস্ট্রির ক্ষেত্রেও একই কথা, বায়োলজির ক্ষেত্রেও একই কথা। ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টই এত হিউজ সিলেবাস, এত পড়ালেখা, এত পার্সোনাল স্টাডি তোমাকে করতে হবে, ইউ কান্ট ইমাজিন।
ঠিক আছে, যারা ভালো তারা কিন্তু অলরেডি এটা বুঝে গেছে। তোমার ক্লাসের যে ফার্স্ট বয় আছে বা যে অনেক ভালো স্টুডেন্ট, যে ভালো রেজাল্ট করছে, তুমি তার বাড়িতে যাও, তার কাছে খোঁজ নাও, সে তোমার জীবনেও বলবে না যে সে কিভাবে পড়তেছে, তার পড়ার রুটিনটা কি, ইন্টারমিডিয়েট সম্পর্কে তার আদৌ কোনো ধারণা আছে কিনা। অথচ সে দেখবা যে নিচে নিচে তলে তলে কিন্তু তার মোটামুটি 20% সিলেবাস সেই 3 মাসে কাভার দিয়ে ফেলছে। তো এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, ভালো এবং খারাপের মধ্যে, মোটামুটির মধ্যে ডিফারেন্স হইলো এইখানে। তাহলে সে কতটা আগাই গেল তোমার থেকে। ঠিক আছে, তো নিজের মনের কথা শুনবা, তোমার মন যেটা বলে ওই হামাগুড়ি দিয়ে কিন্তু ইন্টারমিডিয়েটে চলতে পারবা না। তোমার যদি সায়েন্সের প্রতি প্যাশন না থাকে, তুমি তোমার বাবাকে বলো, মাকে বলো, আব্বু আম্মা আমার এই অবস্থা, আমি তো এসএসসিতে এরকম, আমার তো অবস্থা খারাপ, ইন্টারে তো এত কঠিন, তা আমার পক্ষে তো সম্ভব না। আর যদি তুমি ডেডিকেটেড হও, তোমার যদি এসএসসিতে রেজাল্ট খারাপ হয়, তুমি মনে মনে ভাবতেছো আমি ইন্টারে ফাটাই দিব, আমি ইন্টারে অনেক বেশি পড়ালেখা করব, অনেক বেশি ডেডিকেটেড থাকবো, আমার টার্গেট অ্যাডমিশন, আমি যে কোনো মূল্যে প্লাস আনবো, সেইটা পুরাটাই তোমার উপরে। তোমাকে সেলুট, তুমি যে এরকম চিন্তা ভাবনা করতেছো, তাহলে তোমাকে মোস্ট ওয়েলকাম, তুমি সায়েন্স নাও, কোনো সমস্যা নাই। কত পোলা পান 4 পয়েন্ট পায় এসএসসিতে, ইন্টারমিডিয়েটে প্লাস পায়, ইন্টারমিডিয়েটে প্লাস পাইলেও এখানে 4 পয়েন্ট ইউনিভার্সিটিতে চান্স পায়, আবার 2টাতে প্লাস নিয়ে ইউনিভার্সিটিতে চান্স পাবে না, উদাহরণের শেষ নাই। সো তুমি কামব্যাক যে কোনো জায়গা থেকে করতে পারো, এটা সম্পূর্ণ তোমার উপরে, তোমার পরিশ্রমের উপরে, তোমার কষ্টের উপরে। তুমি যতটুকু কষ্ট করবা, যতটুকু পরিশ্রম করবা, ততটুকুই ফেরত পাবা তুমি, তার থেকে কমও পাবা না, বেশিও পাবা না। এই হচ্ছে ব্যাপার। এর জন্য আন্টি বলো, পাড়া প্রতিবেশী বলো, তাদের কথা শোনা যাবে না। তুমি রেজাল্ট খারাপ করলে ওই আন্টি তোমার কান্না দেখতে আসবে না, তোমার কষ্ট দেখতে আসবে না। মানুষ দেখবে তোমার রেজাল্ট 2 বছর পরে, ফলাফল। মানুষ, আমি হই, অন্য যেই হোক, কেউ কারো কষ্ট দেখে না, মানুষ শুধু দেখে রেজাল্ট। তোমার বাবা মাও তোমার রেজাল্ট দেখবে। ঠিক আছে, তুমি কষ্ট করছো না হেসে খেলে বেড়াইছো, এগুলা দেখবে না কেউ, দেখবে তোমার রেজাল্ট ভালো। তুমি নকল করেও যদি প্লাস পাও, তোমাকে কিন্তু সবাই সেলুট করবে, তোমার কিন্তু অনেক দাম নকল করে প্লাস পাইলেও। আর তুমি কষ্ট করছো, তুমি প্লাস পাও নাই, খারাপ রেজাল্ট করছো, মোটামুটি রেজাল্ট করছো, তোমার কোনো দাম নাই। এইটাই আমাদের সমাজ, এইটাই রিয়েলিটি, এটা তোমাকে মানতে হবে। সো নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। পাড়া প্রতিবেশী, আন্টি সমাজের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। হ্যাঁ বাবা, তুমি এসএসসিতে সায়েন্সতে কমার্সে গেলে তো ভবিষ্যৎ নষ্ট, আর্টসের তো আর্টস তো কোনো সাবজেক্টই না, আর্টসে পড়ে গরু ছাগল, কমার্স পড়ে গরু ছাগল, একমাত্র সায়েন্সে যারা পড়ে তারাই মানুষ, এইরকম কথায় কানে দেওয়া যাবে না। তাদের কথা এক কান্দে শুই না, আর এক কান্দে বের করে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আসো 3 নাম্বার ব্যাপার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। কলেজে তুমি এখন ভর্তি হবা, তুমি চিন্তা করতেছো যে কোন কলেজে ভর্তি হব, সরকারি না বেসরকারি, কাছে না দূরে, হলে না বাসায়, ঠিক আছে না? এইরকম কনফিউশন তোমাদের মনের মধ্যে অনেকেরই আছে। আমার পার্সোনাল সাজেশন থাকবে, আমি পার্সোনালি তোমাকে যেটা সাজেস্ট করব ভাইয়া বা আপুরা যারা দেখতেছো, তোমরা নিজের বাড়িতে থেকে পড়ালেখা করো, বাসার কাছের একটা কলেজে ভর্তি হও, এইটা সব থেকে ভালো হয়। বাসার বাইরে গেলে বা মনে করো দূরের কোনো জেলা থেকে যদি তুমি ঢাকায় আসো বা অন্য কোনো জেলাতে যাও, প্রথমেই তোমাকে যে প্রবলেমটা ফেস করতে হবে, খাবার দাবারের প্রবলেম। তুমি চিন্তা করতে পারবা না তোমাকে যে কি পরিমাণ এই ঝামেলার মধ্যে পড়তে হবে, তুমি চিন্তাও করতে পারবা না। আমি জাস্ট যদি তোমাকে একটা উদাহরণ দেই, এই হলের বা হোস্টেলে বা যে ম্যাচে যেইখানেই তুমি থাকো না কেন, যেইখানেই উঠো না কেন, এইখানের যে খাবার, এটা খাওয়ার অযোগ্য আসলে। এইখানের যে ডাল দিবে, খাওয়ার ডাল যে দিবে, এই ডাল দিয়ে তুমি হাত ধুইতে পারবা, এই ডাল দিয়ে হাত ধুইতে পারবা। এরকম ডালের উপরে থেকে দিলে দেখবা যে ডাল নাই, পানি সব। ঠিক আছে, তো ডাল দিয়ে তুমি হাত ধুইতে পারবা। মুরগির মাংসের সাথে মুরগির রক্ত ফ্রি পাবা। মুরগির মাংস যে 1 পিস বা 2 পিস তুমি যা পাবা, দেখবা তার সাথে উপরে রক্ত ভাসতেছে। তো এই রক্ত সহই তোমাকে খাইতে হবে। এগুলা দেখে তুমি ডিপ্রেশনে থাকবা প্রায় 1-2 মাস, 6 মাস। এগুলা বুঝে উঠতে, এগুলা থেকে কাটায় উঠতে তোমাকে এই সময়টা ফেস করতে হবে, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতে হবে। তো আলটিমেটলি তোমার পড়ালেখা নষ্ট হবে, প্রতি রাতে কান্না করতে হবে, মার কথা মনে পড়তে বাধ্য যে বেহেস্তের খাবার, বেহেস্তের রান্না ছেড়ে আমি আসলাম নরকের খাবার খাইতে। ব্যাপারটা কিন্তু এমন হবে। তো এইরকম জানি প্রবলেমে ফেস করতে না হয়, অবশ্যই নিজের বাড়িতে থাকবা, মায়ের হাতের খাবার খেয়ে পড়ালেখা করবা।
কলেজ হবে বাসার কাছে, 5 টাকা 10 টাকা রিক্সা ভাড়া অথবা 20 টাকায় রিক্সা ভাড়া হোক, যাবো 30 মিনিটে, আসবো 30 মিনিটে, যাবো 20 মিনিটে, 10 মিনিটে আসবো, এইরকম ডিস্টেন্সে পড়ালেখা করার চেষ্টা করবা। ইভেন এই ম্যাচের আমি আমার বন্ধুকে দেখছি যে মাইলস্টোনে পড়তো, ও রক্তবমি করতো, ওর খাবার দাবারের এত সমস্যা ছিল, ছেলেটা রক্তবমি করতো, এখনও ওই কথা মনে করে। ঠিক আছে, রক্তবমি করতো, অসুস্থ হইতো, শরীরের দিকে তাকানো যাইতো না, সে কি একটা অবস্থা, করুণ একটা অবস্থা, না পারতো ছাড়তে, না পারতো আসতে। তো এর জন্যে কলেজ ভর্তি হওয়ার সময় তোমাকে একদম প্রিপেয়ার থাকতে হবে, আমি এই কলেজে 2 বছর থাকবো, 2 বছর পার করব, এবং আমাকে যেন এরপরে টিসি না নিতে হয়, টিসি নেওয়া আর এক ঝামেলা, এক কলেজ থেকে আরেক কলেজ দৌড়াদৌড়ি, সময় নষ্ট, পড়া নষ্ট, এই সকল প্রবলেমে যেন না পড়তে চাও। এর জন্য ভালো বুঝে একটা ভালো কলেজে ভর্তি হবা, যেটা তোমার এলাকায়, যেটা তোমার শহরেই একদম থাকবে। এখন তুমি খুবই ডেডিকেটেড, তুমি মনে করো তুমি ঢাকায় আসবা, ঢাকার পরিবেশের সাথে তুমি মিশতে চাও, থাকতে চাও, কষ্ট করতে তুমি রাজি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিচ্ছু বলার নাই। ঠিক আছে, ঢাকা আসলে যতটা বাইরে থেকে চাকচিক্য মনে হয়, ভিতরে যে আসলে কতটা কষ্ট, কতটা যে এইখানের পরিবেশটা খারাপ, এটা আসলে এটার সাথে না মিশলে, না বুঝলে এটা আসলে তুমি চিন্তাও করতে পারবা না। এর জন্য আমার কথা থাকবে, ইন্টারমিডিয়েটটা বাবা মার কাছ থেকে শেষ করো, ইউনিভার্সিটি লাইফটা তুমি আস্তে আস্তে এরপরে শিফট হও, সমস্যা নাই, ইউনিভার্সিটি সবার হাতে থাকে না, পাবলিকে হইলে সেই তোমার বাসা ছাড়তেই হচ্ছে। সো আমার অ্যাজ এ বড় ভাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এমন একটা কলেজে পড়ো যেটা তোমার বাসার কাছে, মায়ের হাতের রান্না খেয়ে কলেজে পড়ো। এরপরে এমন কলেজ তোমাকে ইগনোর করতে হবে যেই কলেজগুলোতে অনেক বেশি অ্যাটেন্ডেন্সের প্যারা দেয় এবং প্র্যাকটিক্যালের প্যারা দেয়। বিশেষ করে এটা কোথায় হয়, বেসরকারি যে কলেজগুলো আছে যেখানে বেতন দিয়ে পড়তে হয় অনেক বেশি, এই কলেজগুলোতে এই প্যারাটা হয়। তো এইরকম কলেজ তোমরা ইগনোর করার চেষ্টা করবা। একটা কথা মনে রাখবা, ইন্টারমিডিয়েটে সবচেয়ে বেশি দরকার হলো পার্সোনাল স্টাডি। বছরের প্রথম থেকেই টিচার শুরু করবা, টিচার রাখবা ভালো টিচার, যার কাছে তুমি 2 বছর কন্টিনিউ করতে পারবা। তো এরকম টিচারের কাছে পড়বা, এবং কলেজে তুলনামূলক কম গিয়ে হলেও কলেজ থেকে জীবনেও তোমার কি হবে না, জীবনেও তোমার সিলেবাস শেষ করে দিতে পারবে না। তোমার সিলেবাস শেষ করতে হবে তোমার নিজেকেই, তোমার টিচার দিয়ে, তোমার নিজের পড়ালেখার দ্বারা। সো কলেজে এমন কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে যেইখানে খুব বেশি কলেজের অ্যাটেন্ডেন্সের প্যারা নাই এবং প্র্যাকটিক্যালের প্যারা নাই। প্র্যাকটিক্যালের প্যারাটা অনেক খুবই খারাপ একটা প্যারা, দেখবা যে কলেজ শুরু না হইতে হইতেই প্র্যাকটিক্যালের পরীক্ষা, প্র্যাকটিক্যাল করো, সাইন নাও, দৌড়াদৌড়ি করো। সো এইগুলা থেকে তোমাকে বিরত থাকতে হবে। এখন যারা নটরডেমে পড়ার স্বপ্ন দেখো, যারা রাজুক উত্তরা মডেল কলেজে পড়ার স্বপ্ন দেখো, ঢাকা কলেজে পড়ার স্বপ্ন দেখো, এদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তোমাদের একটু কষ্ট করতেই হবে, ভালো কলেজে পড়তে হলে তোমাদের কষ্ট করতেই হবে। তারা ওই পরিবেশটাই ওইরকম, ওইখানে থাকলে তুমি অটোমেটিক ওইটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবা। তবে অ্যাভারেজ যারা আসো, মিডিয়াম যারা আসো, তাদের এই সকল কলেজগুলো অবশ্যই ইগনোর করতে হবে। তো এরপরে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে আর সবচেয়ে বেশি যে নিজের পড়ালেখার দরকার, এটা তো আমি বললাম যে নিজের পড়ালেখার উপরে কোনো পড়ালেখা নাই। 10টা টিচার বাইটে খাইলেও কাজ হবে না যদি না তুমি নিজে পড়ালেখা না করো। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেক বেশি ওভার কনফিডেন্স থাকা যাবে না। আমাদের মধ্যে আমরা এমন অনেকেই আছি, এসএসসিতে 1200+ মার্ক, 1100+ মার্ক, 1150+ মার্ক, ঠিক আছে না, ভাবতেছি এসএসসি পড়ছি, 8 ঘন্টা পড়ছি, 6 ঘন্টা পড়ছি, অথবা টেস্টের পর থেকে পড়ছি, তাই তো এই প্লাস পাইলাম, কোনো ব্যাপার, ইন্টারমিডিয়েট আর তার থেকে একটু কঠিন হবে, ফাটিয়ে দিব ওইখানেও। এইরকম যদি ভাবো, প্রথমেই মারা খেয়ে তুমি বসে আসো, শিওর থাকো তুমি মারা খেয়ে অলরেডি বসে আসো ভাইয়া। এই ভ্রান্তি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া তুমি ইন্টারমিডিয়েটে সারভাইভ করতে পারবা না। সহজ কথা। কিভাবে? ইন্টারমিডিয়েটে এসএসসিতে A+ পাওয়ার জন্যে, গোল্ডেন A+ পাওয়ার জন্যে, 1200 মার্ক পাওয়ার জন্যে তুমি যে পরিমাণ পড়ালেখা করছো, ইন্টারমিডিয়েটে যদি তুমি ওই এফোর্ট দাও, ওই পরিমাণ পড়ালেখা করো, তুমি ইন্টারমিডিয়েটে ফেল করবা, সে তুমি যে গ্রুপেরই হও না কেন, বিশেষ করে সায়েন্স। তুমি ওই এফোর্ট যদি এইখানে ইন্টারমিডিয়েটে দাও, তুমি ইন্টারমিডিয়েটে ফেল করবা। ব্যাপারটা হচ্ছে এমন। সো
ওই ওভার কনফিডেন্স রাখা যাবে না। ওভার কনফিডেন্স রাখতে হবে এইভাবে যে আমি বছরের প্রথম থেকেই অনেক বেশি পড়ালেখা করব। এসএসসিতে আমি যা পড়ালেখা দিছি তার থেকে 2-3 গুণ 4 গুণ বেশি পড়ালেখা আমার এইখানে দিতে হবে। নিজের শরীরের দিকে তাকানো যাবে না, চেহারার দিকে তাকানো যাবে না। এই মেন্টালিটি নিয়ে তোমাকে ইন্টারমিডিয়েটে আসতে হবে, তাহলেই তুমি একমাত্র সারভাইভ করতে পারবা। এই হচ্ছে ব্যাপার। এইবার আসো যে তুমি এমন স্টুডেন্ট, তোমার সকালে মোটিভেশন লাগে, বিকালে মোটিভেশন লাগে, রাতের বেলাও মোটিভেশন লাগে। মানে মোটিভেশন ছাড়া তুমি অচল, মোটিভেশন ছাড়া তুমি পড়তে পারো না, তুমি পড়ার টেবিলে বসতে পারো না। তুমি সকালে দেখো এলো বুয়েটের ভাইয়ার মোটিভেশন, বিকালে দেখো ইঞ্জিনিয়ারিংয়ের মেডিকেলের এক ভাইয়ার মোটিভেশন, আর রাতের বেলা দেখো পাবলিক ইউনিভার্সিটির এক ভাইয়ার মোটিভেশন। এছাড়া তোমার পড়ালেখা হয় না। এরকম যদি তুমি হয়ে থাকো ভাইয়া, ইন্টারমিডিয়েট লাইফ তোমার জন্য না। তুমি প্রথমেই মনে করো ধরা খেয়ে বসে আছো, তুমি ফেল করতে করতে তোমার জীবন যাবে। মোটিভেশন থেকে বেরিয়ে আসতে হবে, নিজের ভালো নিজের বুঝতে হবে, ইন্টারমিডিয়েট কতটা কঠিন এটা তোমার মাথার মধ্যে সেট করতে হবে, বাস। এরপরে আসো, তুমি যদি এরকম চিন্তা করো যে একমাত্র আমি শুধু ইন্টারে ভালো করার জন্য পড়ালেখা করব, শুধুমাত্র ইন্টারে ভালো করার জন্য পড়ালেখা করব, এরকম যদি তুমি চিন্তা করে থাকো, ইন্টারমিডিয়েটে তুমি খুব বেশি ভালো করতে পারবা না। তোমার যদি টার্গেট এমন থাকে যে ইন্টারমিডিয়েট শেষ করার, আমি এখন এসএসসি শেষ করলাম, আমি ইন্টারমিডিয়েটে খুব ভালো একটা রেজাল্ট করব, আমি এরপরে আমার যে অ্যাডমিশন জার্নি সেইখানে আমি একটা পাবলিকিয়ান হব, অথবা আমি বুয়েটে পড়বো, আমি মেডিকেলে হব, তো সেইগুলাতে তোমার কীরকম তোমার কি হয়, কীরকম তোমার মোটিভেশন থাকতে হবে, তোমার নিজের মেন্টাল অ্যাবিলিটি কেমন থাকতে হবে, কীরকম পড়ালেখার দরকার, তুমি তখন অটোমেটিক সেটা মাথার মধ্যে সেট করতে পারবা। এর জন্য তুমি কি হবা, তুমি ইন্টারমিডিয়েটে যতটা এফোর্ট দিতা তার থেকে বেশি এফোর্ট তুমি এখানে দিতে পারবা যখন তুমি ওই ফিউচারের প্ল্যান করবা। একটা কথা মনে রাখবা ভাইয়া, যে যারা ইন্টারমিডিয়েটে A+ পায় তারা ওই 1.5 বছর পরে A+ পায় না। তারা এই 3 মাস এসএসসিতে পড়া অবস্থায় তারা ইন্টারমিডিয়েটের বইগুলো নাড়াচাড়া করে, এসএসসির পরে যে 3 মাস সময় আছে ওই 3 মাস তারা মোটামুটি সিলেবাস 20-30% কমপ্লিট করে ফেলে। আর ইন্টারমিডিয়েট মানে যে সময়টা সেটা তো তারা কাজে লাগায়, এবং কি করে, ইন্টারমিডিয়েট যখন মাঝামাঝি অথবা ফার্স্ট ইয়ার শেষ, তখন তারা কি করে, তখন তারা অ্যাডমিশনের জন্য এক সেট বই কিনে মোটামুটি পড়ালেখা তারা শুরু করে দেয়। ইন্টারের পরে যে 3 মাস আরও সময় পায় সেখানে আরও ফাটিয়ে পড়ালেখা করে, আলটিমেটলি তাদের চান্স হয়। তুমি কি মনে করো যে ওই এসএসসির পরে 3 মাস 2 মাস পরে যে তোমার চান্স হয়ে গেল? এত সহজ ব্যাপারটা, এত সহজ ব্যাপারটা না ভাইয়া, ব্যাপারটা এত সহজ না। হ্যাঁ, অনেকে শুধুমাত্র ওই 3 মাস পরে চান্স পায়, তারা কীরকম পরিশ্রম করে একটু তুমি চিন্তা করো, ঠিক আছে? তো যারা ভালো করে, যারা ভালো একটা পর্যায়ে যায়, ভালো একটা ইউনিভার্সিটিতে যায়, ইন্টারে যারা ভালো একটা রেজাল্ট করে, তারা পুরাপুরি একটা প্রসেসের মধ্যে থাকে, যে প্রসেসে সবাই থাকতে পারে না। তুমি এই পুরা সময়টা ঘুরে ফিরে কাটাইলা, আরেকজন পড়তেছে, তো তুমি কি ওর থেকে বেশি ভালো আশা করতে পারো কোনোভাবে? বলো, আল্লাহ কি তোমাকে ওইটা দিবে? তোমার পরিশ্রম অনুযায়ী তুমি কি ওইটার প্রাপ্য? বলো তো, কোনোভাবেই না। যে তোমার থেকে একটু বেশি পরিশ্রম করছে, কষ্ট করছে, সে তোমার থেকে অবশ্যই একটু বেশি পাবে, আর তুমি কম পাবা। সো এই হচ্ছে ব্যাপার। ইভেন যারা বিসিএস ক্যাডার হয় প্রথমবারেই, তুমি কি মনে করো যে অনার্স শেষ করে ওই 6 মাস 1 বছর পরে বা 2-3 মাস পরে তারা বিসিএস ক্যাডার হয়ে গেল? ব্যাপারটা এত সহজ? এমন আছে যে অনার্স ফার্স্ট ইয়ার থেকে বিসিএসের প্রিপারেশন নেয়, সেকেন্ড ইয়ার থেকে নেয়, থার্ড ইয়ার থেকে নেয়, ফোর্থ ইয়ার থেকে নেয়, ফোর্থ ইয়ার শেষ করার পরে আরও 1 বছর পরে প্রথমবার বিসিএস তারা ক্র্যাক করে ফেলে। ব্যাপারটা হচ্ছে এমন, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাকে একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। তো এই গেল মোটিভেশনের ব্যাপারটা। মোটিভেশন যদি তোমার 3 বেলা লাগে, তুমি এখানে সার্ভাইভ করতে পারবা না, সহজ কথা। এরপরে আসো যে এখন তোমরা এসএসসি পাস করছো, তোমরা যথেষ্ট বড়, এখন তোমরা বাড়িতে আবদার করবা, হয়তো অলরেডি অনেকের মোবাইল আছে, অলরেডি মোবাইল নাই, এখন তো জামানা অনেক ফাস্ট। আমি মোবাইল পাইছিলাম কবে? আমি মোবাইল পাইছিলাম ইন্টারমিডিয়েটে, আমি যখন ফার্স্ট ইয়ার আমার পরীক্ষা হলো, ইয়ার ফাইনাল যখন পরীক্ষা হলো, এরপরে বাবা মার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে খুব কষ্টে আমি একটা মোবাইল পাইছিলাম। আর এখনকার পোলাপান, আমার 6-এর স্টুডেন্টের মোবাইল আছে, ফেসবুক আইডি আছে। কত ফাস্ট জামানা, তোমরা কত ফাস্ট আসলে। সো কি বলবো আর, মানে 6-এর স্টুডেন্ট আমার,
ওরা গ্রুপ খুলে আমাকে গ্রুপে অ্যাড করে, স্যার এটা গ্রুপ, এখানে আমরা পড়ালেখা বা যে কোনো কিছু আস্ক করবো। হোয়াটসঅ্যাপে তারা গ্রুপ খোলে, ঠিক আছে, 6, 7, 8, 9 উপরে এরকম ব্যাপার আর কি। আমরা এত ফাস্ট ছিলাম না তোমরা যতটা ফাস্ট। তো যাই হোক, ফাস্ট থাকা ভালো, যুগের সাথে তাল মিলানো ভালো। অবশ্যই সব কিছুর দরকার আছে, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটাও মাথায় রাখতে হবে। তো এখন তোমরা কি করবা, যাদের তোমাদের পার্সোনাল ফোন নাই, তোমরা ফোনের জন্য আবদার করবা। তো মোবাইল এমন একটা জিনিস, সময় নষ্ট করার মানে অন্যতম একটা হাতিয়ার। মানে মোবাইল যে কতভাবে যে সময় নষ্ট করবে তোমার, এটা তোমার চিন্তা ভাবনার বাইরে। যারা ভালো আছো এরাও মোবাইল থেকে নিজেরা কন্ট্রোল করতে পারে না। ওই টিকটক দেখলে কোন দিক দিয়ে সময় যায় বোঝা যায় না, রিলস স্ক্রল করলে কোন দিক দিয়ে সময় যায় বোঝা যায় না, ইউটিউবে ঢুকলে একটা ফানি ভিডিও দেখতে দেখতে সময় চলে যায়, একটা গেমের ভিডিও দেখতে দেখতে সময় চলে যায়। সো প্রথম থেকে মোবাইলের অ্যাডিকশন থেকে তোমাকে একটু সেফ থাকতে হবে। তুমি অবশ্যই মোবাইল চালাবা। আমি সব সময় বলি, শুধু পড়ালেখা একটা মানুষের জীবন হইতে পারে না, পড়ালেখার বাইরেও টুকটাক সব কিছুর দরকার আছে। মোবাইল চালানোর দরকার, ফেসবুক দরকার, একটু খেলাধুলার দরকার, বাইরে আড্ডা দেওয়া দরকার, একটু বাজারে যাওয়া দরকার, বেসিক কাজ শেখা দরকার, হাতের কাজ শেখা দরকার। সো এইটা হইলো একটা ভালো স্টুডেন্টের একটা ব্যালেন্স। আমি খালি মুখ গুজে পড়ালেখা করলাম, এইটা একটা প্রতিবন্ধী টাইপের ব্যাপার হয়ে যায়, ঠিক আছে, এটা একটা অসামাজিক ব্যাপার হয়ে যায়। যারা ভালো স্টুডেন্ট এদের হইতে হবে অলরাউন্ডার, সব দিকেই, যে কোনো কাজে বললে যেন পারে। সে ঘর গুছাইতে পারে, ঘর মুছতে পারে, বিছনা ঝাড়তে পারে, যে কোনো কাজে বললে যেন তাকে না, যেন তার মুখ দিয়ে যেন না বের না হয়। তো এই হচ্ছে একটা ভালো স্টুডেন্টের, একটা পারফেক্ট একটা স্টুডেন্টের বৈশিষ্ট্য। তো তোমরাও নিজেদের ক্যারেক্টারটা এমন করার চেষ্টা করবা, অলরাউন্ডার হওয়ার চেষ্টা করবা, পড়ার বাইরেও স্কিল ডেভেলপ করার চেষ্টা করবা এইভাবে। এবং অবশ্যই যেটা বললাম যে মোবাইল ফোন থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা। মোবাইলের কারণে কিন্তু তোমার ক্যারিয়ার কিন্তু ধ্বংসের মুখে পড়তে পারে অবশ্যই। এই ছিল মোটামুটি তোমাদের যে সাবধান করার যে ব্যাপারগুলো, সেইগুলো আমি তোমাদের বলে দিলাম। অ্যাট লাস্ট আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। দেখো, আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যদি তোমার জিজ্ঞেস করি তোমার জীবনের উদ্দেশ্য কী বা লক্ষ্য কী, একটা মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এসএসসিতে প্লাস ইন্টারে প্লাস একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া না। এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা, তুমি আমার কথার সাথে একমত হইতেও পারো, আশা করি কেউ একমত হবা না। তো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেকের স্বপ্ন, অনেকের যে ড্রিম, একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, পাবলিকিয়ান ট্যাগ লাগবে, এটা অনেকের স্বপ্ন। ঠিক আছে, খুবই ভালো কথা, প্যাশন থাকে অনেকের, অনেকের একটা নিজের একটা ভালো লাগার জায়গা থাকে যে আমি এরকম একটা জায়গায় আমি যাব, ওকে ফাইন। এখন আমি যদি তোমার প্রশ্ন করি এইখানেই কি জীবনের শেষ? পাবলিক ইউনিভার্সিটিতে পড়াই কি জীবনের শেষ? এরপরে কি আর কোনো জীবন নাই? এরপরে কি আর কিছু নাই? আমার কাছে যেটা মনে হয়, মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য হইল, মানে যেটা হওয়া উচিত, যে পড়ালেখা শেষ করার পরে তোমার যে ক্যারিয়ার, তোমার যে প্রফেশন, টাকা ইনকাম করার যে ব্যাপারটা, এইটা হলো মানুষের জীবনের লক্ষ্য আলটিমেটলি, ঠিক আছে না? তো আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, 4 বছর পড়ালেখা করলাম, দেশের সেরা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করলাম, বের হইলাম, আমি 5 বছর চাকরি পাই না, তার কোনো দাম আছে? আর আমি ন্যাশনালে পড়ি, বাংলা নিয়ে পড়ি, আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ি, আমি ঠিক একটা প্রসেসে পড়ালেখা করছি, আমি অনার্স লাইফটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ছি একাডেমিক পড়ালেখার পাশাপাশি। আমি অনার্স শেষ হওয়ার পরে বিভিন্ন সরকারি চাকরিতে অ্যাপ্লাই করছি, যে চাকরিগুলোতে আমি পরীক্ষা দিছি, ভাইবা দিছি, সবগুলোতে আমার চাকরি হয়ে গেছে। আমার বিসিএসের চাকরি হয়েছে, আমার গভর্নমেন্ট জব হয়েছে, আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয়েছে, অর্থ মন্ত্রণালয়ে চাকরি হয়েছে। তো বেটার কোনটা? যে ন্যাশনাল থেকে পড়ে আলটিমেটলি কিছু করতে পারছে। যখন তুমি কিছু করতে পারবা, টাকা ইনকাম যখন করতে পারবা, তোমার যখন ক্যারিয়ার হবে, কেউ কি তোমার জিজ্ঞেস করবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিনা, তুমি সায়েন্স থেকে আর্টসে আসছিলা কিনা, তুমি কমার্স থেকে আর্টসে কেন গেছো, তোমার জিপিএ এত কম কেন, কেউ জিজ্ঞেস করবে না। তুমি ন্যাশনালে পড়লে, তুমি ভালো কিছু করলে সবাই তোমার স্যালুট দিবে। তো প্রত্যেকের জীবনের লক্ষ্য হওয়া উচিত, মানে এইটাকে টার্গেট রাখা উচিত যে আজকে থেকে 5 বছর পরে, 10 বছর পরে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই।
বেকারত্ব যে কী একটা জিনিস, বাবা মার মুখ থেকে এই সকল কথা শোনা যে কী একটা জিনিস, যে যখন তুমি টাকা আর্ন করতে পারবা না, ইউনিভার্সিটি লাইফে যখন পা দিবা, দেখবা যে তোমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তখন দেখবা যে তোমার সমবয়সী অনেক ইনকাম করে, তুমি করো না। তুমি মার কাছে আবদার করলা যে আম্মু ভালো একটা তরকারি রান্না করো, খাইতে মন চায়। মা বলবে কি, যেদিন ইনকাম করবি সেদিন খাইতে আসবি, বা ইনকাম করতে পারোস না, তোর এত চাহিদা কিসের। বাপের সামনে দাঁড়াইতে পারবা না, লজ্জা, নিজেরই লজ্জা করবে। সো এইরকম কিন্তু পরিস্থিতিতে পড়তে হবে। বাস্তব রিয়েলিটি ভাই, ঠিক আছে, হার্শ রিয়েলিটি, এটা তোমাকে মানতেই হবে। সো তোমার টার্গেট থাকতে হবে, তুমি যাই করো না কেন দিন শেষে যেন তুমি টাকা ইনকাম করতে পারো। টাকাকে ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে, টাকাকে ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে, আর কিচ্ছু না। সহজ কথা। পুরো দুনিয়া চেঞ্জ হয়ে যাবে যখন তোমার হাতে পকেটে টাকা থাকবে। ঠিক আছে, তো আলটিমেটলি আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, এই 2025 সালে এসে শুধু পড়ালেখা করলাম, ডিগ্রির পিছনে ছুটলাম, কোনো স্কিল নাই, এরকমটা আসলে হওয়া উচিত না। তুমি তোমার আশেপাশে তাকাও, দেখো দুনিয়াটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। তোমাকে যেটা করতে হবে, পড়ালেখা তো অবশ্যই দরকার, একাডেমিক পড়ালেখার অবশ্যই দরকার। একাডেমিক পড়ালেখার পাশাপাশি তোমাকে এমন একটা স্কিল ডেভেলপ করতে হবে যেইটা থেকে তুমি আলটিমেটলি টাকা আর্ন করতে পারো, উপার্জন করতে পারো। ইনস্ট্যান্ট না, আজকে থেকে 2 বছর 3 বছর পরে। এরকম একটা স্কিল নিয়ে তোমার কাজ করা দরকার পড়ালেখার পাশাপাশি। তো সবাই এই জিনিসটা চেষ্টা করবে। এখন ভাইয়া কি হতে পারে? ফেসবুকিং হতে পারে, ইউটিউবিং হতে পারে, হতে পারে গ্রাফিক্স ডিজাইনিং, হতে পারে এডিটিং ভিডিও, ঠিক আছে, এইরকম হতে পারে টাইপিং, কম্পিউটার, বাংলা ইংরেজি টাইপ করে, এইরকম লোক পাওয়া মুশকিল। ঠিক আছে, তো এইগুলার অনেক ডিমান্ড। তো যারা দেখবা যে এসএসসির পরে অনেকে দেখবা যে 3 মাস 6 মাসের কোর্স করে ফেলছে, সরকারি সার্টিফিকেট নিয়ে ফেলছে, এটা আসলে অনেক কাজে দিবে। সো এইরকম স্কিল যে কোনো একটা নিয়ে তোমরা কাজ করার চেষ্টা করবা। টানা 2 বছর একটু একটু করে তোমরা লেগে থাকো, লেগে থাকার মন মানসিকতায় কাজ করতে থাকো, যেটা থেকে তোমার একদিনও বেকার না থাকতে হয়। তুমি টিউশনি একটু একটু তুমি শিখতে পারো, কিভাবে আমি ছোট থেকে শুরু করতে পারি, 2-1টা পোলাপান পড়ানো, এরপরে আস্তে আস্তে তুমি বড়োর দিকে শিফট হও। সো এইভাবে তুমি নিজের 2-1টা স্কিল ডেভেলপ করো। অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ টিচার, আমি তোমাদেরকে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা দরকার। সো আর কিছু আমি বলবো না, আসলে কথা বললে অনেক কিছু বলা যায়, না বললে কিছুই না। অনেক কথা বলে ফেলছি, অনেক ভিডিও লং হয়ে গেছে। তো এরপরে আমি আসলে তোমাদের এই কলেজ বিষয়ে সাজেশনমূলক আর কোনো ভিডিও করার ইচ্ছা নাই। আজকের ভিডিওতেই মোটামুটি শেষ হয়ে গেল। তো তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অথবা আমার কোনো কথায় যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব। তো এই ছিল বলার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার কথাগুলো একটু মানার চেষ্টা করবা। এই তো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো, এতে তোমার অন্য একটা বন্ধু উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।